আসামের মধ্যে হিটলারি কায়দায় একটা শাসন চলছে, যেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাজ্যের সাংবিধানিক প্রধান পদে অধিষ্ঠিত মুখ্যমন্ত্রী মহাশয় অত্যন্ত নির্লজ্জভাবে সংবিধানকে উপেক্ষা করে ধর্মের নামে সদা সর্বদা বিভাজন আনার উস্কানিমূলক বক্তব্য রাখেন। নমস্কার। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বরাকভ্যালির বিশিষ্ট রাজনীতিবিদ তথা স্বনামধন্য ব্যক্তিত্ব তথা খাটিগড়ার দুইবারের বিধায়ক মৌলানা আতাউর রহমান মাজার ভূঁইয়া। আজকে আমরা ওনার কাছ থেকে আসামের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসামের যে উচ্ছেদ অভিযান এবং আসামের দৈনন্দিন সমস্যার উপরে ওনার মূল্যবান মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 10 বছর দুইবারের 10 বছরের বিধায়ক আছিলা। আসামের রাজনীতির ব্যাপারে তো আমরা যতটুকু জানি ভালো একটা অভিজ্ঞতা আছে। সেই হিসাবে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি আসামের, সেটার উপরে আপনার চিন্তাধারাটা কিরকম? দেখুন, বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, এটা সম্বন্ধে কেবল আমার উদ্বেগ নয়, আসামের এবং আসামের বাইরে গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী, জাতি ধর্ম নির্বিশেষে বিশেষভাবে সংবিধানের প্রতি যারা আস্থাশীল এবং ভারতবর্ষকে সংবিধান অনুযায়ী পরিচালনা দেখতে যারা আগ্রহী, তারা বর্তমান রাজনৈতিক প্রশাসনিক অবস্থা থেকে অত্যন্ত উদ্বিগ্ন। এবং কেউ কেউ সে মন্তব্য করেন যে বর্তমানে আসামে সাংবিধানিক এবং গণতান্ত্রিক কোনো প্রশাসন নেই। আসামের মধ্যে হিটলারি কায়দায় একটা শাসন চলছে, যেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাজ্যের সাংবিধানিক প্রধান পদে অধিষ্ঠিত মুখ্যমন্ত্রী মহাশয় অত্যন্ত নির্লজ্জভাবে সংবিধানকে উপেক্ষা করে ধর্মের নামে সদা সর্বদা বিভাজন আনার উস্কানিমূলক বক্তব্য রাখেন। প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে আসামের স্থায়ী বাসিন্দা বলে খিলঞ্জিয়া বলে তাদের উস্কানি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করেন। অথচ আমাদের আসামে আজ পর্যন্ত না প্রশাসনিক ক্ষেত্রে না বিচার বিভাগীয় ক্ষেত্রে খিলঞ্জিয়া বলে শব্দের কোনো সংজ্ঞা নির্ধারিত হয়নি। আমি বিধানসভায় বিধায়ক থাকা অবস্থায় তখনও এটা আলোচিত হচ্ছিল। তো আমি প্রশ্ন করেছিলাম বিধানসভার স্পিকারের কাছে যে খিলঞ্জিয়া বলতে কাদের বোঝা হয়। তো তখনকার অধ্যক্ষ স্পিকার মহাশয় কুল্লুম কুল্লা অধ্যক্ষের চেয়ারে বসে বলেছিলেন, আজ পর্যন্ত খিলঞ্জিয়ার কোনো সংজ্ঞা নির্ধারিত হয়নি। আচ্ছা, আপনার ওই যে খিলঞ্জিয়া শব্দটা, এটা তো যে বিজেপির আমল থেকে শুরু হয়েছে এরকম নয়, এটা তো আপনার কংগ্রেস আমলে তো খিলঞ্জিয়া শব্দটা ছিল। এই কথাই তো বললাম যে আমি তখন বিধায়ক ছিলাম, কংগ্রেস সরকার ছিল, তখনও খিলঞ্জিয়া বলতে নিয়ে আলোচনা ছিল। আমি এজন্য প্রশ্ন করেছিলাম বিধানসভায়, তখন অধ্যক্ষ মহাশয় উত্তর দিয়ে বলেছিলেন যে খিলঞ্জিয়া শব্দের কোনো সংজ্ঞা আজ পর্যন্ত নির্ধারিত হয়নি, সুতরাং একটা ভিত্তিহীন একটা শব্দ। অনুরূপভাবে বর্তমানে আসামে সরকারি জমি অধিগ্রহণের নামে, সরকারি জমি উদ্ধারের নামে যেভাবে অমানবিকভাবে স্থায়ী বসবাসকারী 50-60 বছর থেকে 80-90 বছর পূর্ব থেকে, স্বাধীনতার পূর্ব থেকে বিভিন্ন এলাকায় বসবাসকারী, যাদের বাড়িঘর কারো ব্রহ্মপুত্রে ভেঙে নিয়েছে, যারা অন্য কারণে ভিটামাটি হারিয়েছেন, সেসব লোক অত্যন্ত কষ্ট করে পাহাড়ে তারা বসবাস করার মতো কিছু জায়গা রেডি করে প্রস্তুত করে দীর্ঘ বৎসর থেকে বসবাস করে আসছে। আজ তাদের উচ্ছেদের নামে বর্ষার মৌসুমে অত্যন্ত অমানবিক ভাবে বুলডোজার লাগিয়ে
উচ্ছেদ করে মানে মানুষগুলোর প্রতি অত্যন্ত অন্যায়, অসাংবিধানিক জুলুম অত্যাচার করা হচ্ছে, যেখানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিয়েছে যদি কোথাও আইনানুগ উচ্ছেদ করতে হয় তাহলে প্রথমে এই মানুষগুলো পুনর্বাসনের ব্যবস্থা, টাকা খাবার ব্যবস্থা তাদের ঠিক করে এরপরে যেন উচ্ছেদ করা হয়। আচ্ছা, এইসবের সরকার মধ্যে আপনার এই নির্দেশিকাও মানছে না। যে সময় এখন যেটা উচ্ছেদ অভিযান যেটা চলে বা এভিকশন যেটা চলে, সরকারি ভূমি অধিগ্রহণ, বিশেষজ্ঞ মহলর ধারণা বা সাধারণ সংখ্যালঘু মানুষের মুখে যেটা শোনা যায় যে এই উচ্ছেদ অভিযানের পিছনে সম্পূর্ণ দায়ী কিন্তু কংগ্রেস সরকার। কারণ বিগত দিনে কংগ্রেস সরকারে আসামও লাগাতার 15 বছর শাসন করছে, তখন কিন্তু মাইনরিটির থেকে অনেক মিনিস্টার ওগুলো আসিলা, এমনকি বন মন্ত্রীও মাইনরিটি থেকে হয়েছেন। কিন্তু তখন ওরারে প্রত্যেক নির্বাচনের সময় আশ্বাস দেওয়া হইতো যে এবছর নির্বাচনের পরে তোমাদের জমির পাট্টা দেওয়া হইব, কিন্তু নির্বাচন পরবর্তী দেখা গেছে কখনো কংগ্রেস সরকার এদেরকে পাট্টা দেয় না। দেখুন, আসামের সংখ্যালঘু যারা এবং খোলা বলতে গেলে মুসলমান, বাঙালি মুসলমান যারা, তারা অত্যাচারের শিকার কেবল বিজেপি আমলে নয়। আপনি যেটা বলেছেন জি। ঠিকই আছে, ইতিহাস পাল্টালে অতীতে যখন এক সিটি কংগ্রেসের রাজত্ব ছিল তখন কংগ্রেস চাইলে এই মানুষগুলোর অন্তত পুনর্বাসনের জন্য একটা বিটে মাটি বন্দোবস্ত দিতে পারত, সেটা দেয়নি। ওদের তুরুপের তাস হিসাবে, রাজনৈতিক হাতিয়ার হিসাবে, বুটের বাক্স হিসাবে ব্যবহার করেছে। ব্যবহার করা হয়েছে। এবং সেটা আজ হয়তো ক্ষমতা পরিবর্তন হয়েছে, বিজেপি এসেছে, কিন্তু ওই জুলুমের শিকার সেই সংখ্যালঘু মুসলমানরা আজও হচ্ছে। কিন্তু আসার কথা যেটা, এত উস্কানিমূলক বক্তব্য, উস্কানিমূলক আচরণের পর মুখ্যমন্ত্রী মহাশয়ের আমার ছোট ভাই হিসেবে আমি দেখি হিমন্ত বিশ্ব শর্মা, তার ব্রেইন অত্যন্ত ভালো, কিন্তু ব্রেইনটা ভালো পথে না খরচ করে ব্যাক গিয়ারে চালায়। ওই সংখ্যালঘুদের, অন্যান্যদের যা থেকে কিভাবে ক্ষতি করা যায়, এবং এটা অত্যন্ত অমানবিক ভাবে কচি কচি শিশু, ছেলে মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে বৃষ্টিতে খোলা আকাশের নিচে যেভাবে দিচ্ছে, আল্লাহ কিন্তু ওদের ক্ষমা দেবেন না, আল্লাহ ওদের শাস্তি দিবেন, যে ধর্মেরই হোক। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে জুলুম, এই অন্যায়, এই অত্যাচার থেকে আমরা দেখি এই অত্যাচারের ঊর্ধ্বে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ এনে, অসমিয়া বাঙালির মধ্যে বিভেদ এনে, আরো এই বাঙালি মুসলমান, মিয়া মুসলমান কোথাও বলে, কোথাও বাঠিয়া মুসলমান বলে, ওদের বিরুদ্ধে যেভাবে অন্যান্য নাগরিকদের খিলঞ্জিয়া বলে, আহুম বলে উত্তেজিত করার চেষ্টা করছে সরকারি পক্ষ থেকে, আমি ধন্যবাদ দিই আসামের অমুসলমান বুদ্ধিজীবী এবং সাধারণ অমুসলমান ভাই বোনদের। যদি এরা ওই সরকারের মতো, ওই মুখ্যমন্ত্রীর কথায় যদি উত্তেজিত হতো, তাহলে প্রতিদিন আসামে বেশ কয়েকটি সাম্প্রদায়িক হাঙ্গামা হওয়ার কথা। কিন্তু আসামের লোকেরা জেনে গেছে বিজেপির কথায় এখন আর বিশ্বাস করেন না, এবং বিজেপির কথায় উত্তেজিত হয় না। রাত থেকে দাঙ্গা এরা মেতে উঠছে না। ওরা নেলির ঘটনাও দেখেছে, অন্যান্য ঘটনাও দেখেছে। বাহ্যিকভাবে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে সমস্ত বিশ্বের মধ্যে আসামের অত্যন্ত দুর্নাম হয়েছে এবং এখনো হচ্ছে, এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আসামের সামূহিক ক্ষতি হয়েছে। এই জন্য অসমীয়া সমাজ এখন মুসলমানদের বিরুদ্ধে সেই হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে উস্কানি দিচ্ছেন সেভাবে উত্তেজিত হচ্ছে না, এটা অত্যন্ত ভালো লক্ষণ। এবং এর মধ্যেও অসমীয়া বুদ্ধিজীবী হীরেন গোহাই, অপূর্ব বড়ুয়ার মতো বুদ্ধিজীবীরা প্রকাশ্যে সরকারের এই পদক্ষেপের নিন্দা জানাচ্ছেন, বিরোধিতা করছেন, এবং এটা বন্ধ করার জন্য জোরালো দাবি জানাচ্ছে। মানে আমরা অনেক আপনার অসমীয়া সমাজকর্মী দেখছি, উদ্যোগকার মানে দিনও দেখছি যারা এটার বিরুদ্ধে আপনার দাঁড়াইছেন, সমাজের ভাতৃত্ববোধ রক্ষা করার লাগিয়া আপনার চেষ্টা করতেন। আচ্ছা, এইখানে আপনি একটা কথা আনছেন যেটা নেলি গণহত্যা। নেলি গণহত্যা, এটা দেখুন, নেলি গণহত্যার পরে আমরা যতটুকু জানি আপনার তিওয়ারি কমিশন গঠন করা হয়েছিল। বিগত দিনে কংগ্রেস আমলে কংগ্রেসে এর পরেও শাসন করছে আসামে, এই সংখ্যালঘুর বুটে কংগ্রেসের শাসন করছে, কিন্তু
কোনোদিন এই তিওয়ারি কমিশনটারে প্রকাশ্য আনা হয়েছে না। তেওয়ারি এবং কমিশন আপনারাও পার্লামেন্টও এটার ব্যাপারে কোনোদিন প্রতিবাদ করছেন নেই যে এটা করছি। দাবি করছেন যে এটা প্রকাশ্য আনা হবে। তেওয়ারি কমিশনরেও প্রকাশ্যে রিপোর্টটা আনছে না। জি। আসামে কাছাড় জেলায় 1961 ইংরেজিতে ভাষা আন্দোলন নামে যে শিলচর 11 জন তরুণ প্রাণ হারিয়েছিল শহীদ হয়েছিল। এবং তাদের এই হত্যাকাণ্ডের ব্যাপারে মেহরুত্রা তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই মেহরুত্রা তদন্ত কমিশনের রিপোর্টও সেই সময় কংগ্রেস সরকার ছিল, প্রকাশ্যে আনেনি। বিধানসভায় আমি এটা উত্থাপন করেছিলাম, প্রশ্ন উত্থাপন করেছিলাম, তখন আর তাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ ছিল না। তারা বলেছিল ওই তেওয়ারি কমিশনের রিপোর্টটা খুঁজে পাচ্ছি না। সরকারি হেফাজত থেকে এটা হেরে গেছে, এটা মানা যায় না, ইচ্ছাকৃতভাবে এটাকে লুকিয়ে রাখা হয়েছে। সুতরাং আজকে যেটা হচ্ছে, আসার কথা জনগণের মধ্যে সেই উচ্ছৃঙ্খলাটা দেখা যাচ্ছে না। এবং অসমিয়া জনগোষ্ঠী, বিশেষভাবে ট্রাইবেল জনগোষ্ঠী, বিভিন্ন ট্রাইবেল জনগোষ্ঠী, অসমিয়া জনগোষ্ঠী, তারা অত্যন্ত শান্তভাবে এবং বুদ্ধিজীবীরা এই জঘন্য, অমানবিক, অসাংবিধানিক, অগণতান্ত্রিক এই প্রক্রিয়ার বিরোধিতা করছে। এবং আমরাও জোরালো দাবি জানাচ্ছি সরকারের কাছে যে এই যে গণ উচ্ছেদ এবং গণ উচ্ছেদের নামে অমানবিক কাণ্ড কারখানা অবিলম্বে বন্ধ করা উচিত নয়, অবিলম্বে বন্ধ করতে হবে আমাদের দাবি। এবং যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন, ত্রাণ তাদের অনবিলম্বে দেওয়ার ব্যবস্থা করে তাদের দিতে হবে মানবিকতার খাতিরে।